প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। এই মুহূর্তের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়টা সম্ভবত সবাইকে আর বলে দিতে হবে না, সেটা নারী ক্রিকেটের বেশ কিছু উথালপাতাল ঘটনায় এখন চারদিকে হাহাকার বা এক ধরনের আমরা বলতে পারি চাপা ক্ষোভও চারদিকে দেখা যাচ্ছে। শুধু ক্রিকেট না, আমরা নানা ক্রীড়াঙ্গনের নানা জায়গা থেকেই চাপা যৌনতার যে এক ধরনের হয়রানির গল্প সেটা শুনতে পাচ্ছি। এমন একটা বিদঘুটে পরিস্থিতিতে আসলে এই মুহূর্তে স্টুডিওতে কাউকে পাওয়াটাও মুশকিল বিসিবির তরফ থেকে। তারপরও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদকে আমরা পেয়েছি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, এবং অবশ্যই নোমান মোহাম্মদ আর সিনিয়র ক্রীড়া সাংবাদিক, আপনাকেও স্টুডিওতে স্বাগতম। কারণ এই জায়গাটায় আসলে এত, আমি বললাম যে একটা বিদঘুটে পরিবেশ গত সপ্তাহখানেক ধরে আসলে একতরফায় আমরা শুনে গেছি। এটাও সত্য, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা একজন চায়নায় আছেন আর একজন বোর্ড পরিচালক এখনও দেশেই আছেন, তার আশেপাশে যারা আপনার সাপোর্ট স্টাফ তারাও আছেন। আমজাদ ভাই, একটু আমি জানতে চাই, মানে বিসিবি সংকট না আমাদের এই ট্যাগলাইন, আসলে সংকটে বিসিবি কতটুকু আপনি কি ফিল করছেন? মাত্র আপনারা পাওয়ারটা মানে পেলেন বিসিবি চালানোর জন্য, সেটাও মাস দেড়েকের মতো, এর মধ্যে এত বড় কয়েকটা ধাক্কা কেমনে সামাল দিবেন? আপনি তো বলছেন সংকট, আমি তো দেখি আমাদের দায়িত্ব নেওয়ার পর সম্ভাবনা, আমাদের ক্রিকেটের যে অপরিসীম সম্ভাবনা রয়েছে। একটা ছোট এক্সাম্পল দিই। আপনার মনে আছে 2023 সালে স্পেন উমেন্স ফুটবল টিম চ্যাম্পিয়ন হলো। আচ্ছা, সেটার যে কোচ ছিল রুবিয়েলাস, তার কিন্তু একটি এরকম হ্যারাসমেন্ট কেস ছিল, এবং পরে ভর্তিতে কোর্ট রায় দিল যে ঠিক আছে, এবং তাকে দোষী প্রমাণিত করা হলো। পরবর্তীতে এটা জানেন, এটা সেয়াকাবো একটা ক্যাম্পেইনও হয়েছিল, বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সো আপনার যেই ব্যক্তি হোক, তিনি যতটুকুই ক্ষমতাধর হোক, ইনডিসপেন্সিবল হোক, যেটাই হোক না কেন, কেউ হ্যারাসমেন্ট যদি কেউ করে থাকে, কেউ এ থেকে বের হতে পারবে না, এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনারা জানেন যে বিসিবি আমাদের মেসেজ ইটস ভেরি ক্লিয়ার, কোনো জিরো টলারেন্স এই নীতিতে। আমরা আগেও বলেছি, যদিও হয়তো ঘটনা অনেক আগে হয়েছে, আমাদের টার্ম ছিল না, কিন্তু তারপরও টাইম ফ্রেম এখন, এবং এখানে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, এবং কমিটি প্রপারলি কাজ করবে ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস যে উইদিন শর্টেস্ট পসিবল টাইম, উইদিন ডিউ ডেট, তারা ফাইন্ডিংসগুলো নিয়ে আসবে। এবং সম্ভাবনাটা কেন আমি বলি, এই ধরনের যে চাপা ক্ষোভ বলেন বা এই ধরনের ইনসিডেন্ট কিন্তু শুধু ক্রিকেটে নয়, বহু ক্রীড়াঙ্গনে বহু দেশে ঘটে আসছে বছরের পর বছর। আমাদের দেশ কিন্তু, বাংলাদেশ কিন্তু সামনে অনেক সম্ভাবনা আছে আমাদের উমেন্স ক্রিকেট টিমের। এবার ওয়ার্ল্ড কাপেই দেখুন, হয়তোবা আমরা একটি জয় শেষ করেছি, কিন্তু পারফর্ম কিন্তু করেছি। অন্যান্যবার কিন্তু এই ফাইটিং স্পিরিট দেখি নেই। সো সামনে যদি আমরা আমাদের ক্রিকেট টিমকে একটা ভালো অবস্থান নিয়ে যেতে চাই, অবশ্যই আমাদের সেফ ওয়ার্ক প্লেস এনশিওর করা অতি জরুরি। তারপরে না হয় মাঠের পারফরমেন্স, এবং সবসময় কিন্তু মাঠের পারফরমেন্সটা আসে কিন্তু মাঠের আগের প্রিপারেশন থেকেই। সো ওখানে যদি আমরা সেফ ফিল না করি, ওখানে যদি আমরা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট না পাই, তাহলে কিন্তু আসবে না। সো অনেক কথা আলোচনা হয়নি, এগুলো বের হয়ে আসছে, এবং আমার বিশ্বাস যে ইনশাল্লাহ সামনে যারাই দায়িত্বে থাকবেন, ওনারা উইথ প্রপার জাস্টিফিকেশন এই জিনিসগুলো পরিবর্তন করে আমরা যাতে ক্রিকেট কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে লক্ষ্যপাত করবেন। এবং সবার কিন্তু একটাই লক্ষ্য, নোমান ভাই বলেন, আপনি বলেন, আপনাদের ভাস্ট এক্সপিরিয়েন্স এই স্পোর্টস ক্রিকেট এরিনাতে, আপনারা কিন্তু চান দিন শেষে আমরা দেশ হিসাবে, জাতি হিসাবে আমরা গর্ববোধ করি যখন আমরা আমাদের দল পারফর্ম করবে, সেটা যেই টিমই হোক, উমেন্স টিম হোক, ন্যাশনাল টিম হোক। এটা খুব ভালো, কিন্তু নোমান, মানে এই মুহূর্তে আমরা যতদূর জানি যে ঢাকা স্টেডিয়ামও নারী ক্রীড়াঙ্গনে যারা ছিলেন, ডানা আপারাও একটা করেছেন, আপনারাও একটা প্রসেশন করেছেন বা হিউম্যান চেইন তৈরি করেছেন। এটা আমরা অনেক আগে থেকে, সাঁতারেও এই ধরনের গল্পগুলো অনেক আগে শুনেছি নোমান, ব্যাক ইন 2004-05-এ। আপনি তখন প্রথম আলোতে, আমি জনকণ্ঠে কাজ করি, মানে এইগুলো যে নতুন না আমাদের কথাতে, তো আমরা জানি তার আগে থেকে হয়ে এসছে। বিসিবি কি আসলে সংকটে নেই? মানে শুধুমাত্র এটা কি একমাত্র সংকট কিনা? অবভিয়াসলি সংকটে আছে, এবং সংকটটাকে রাইটলি তারা অ্যাড্রেস করতে পারলে সেইটা গিয়ে বিসিবির জন্য ভালো হবে, বাংলাদেশের ওভারঅল স্পোর্টস ফ্র্যাটার্নিটির জন্য ভালো হবে। আমরা যদি এখন মনে করি যে এই প্রবলেমটা নেই, তাহলে আসলে আমরা সবাই মিলে ভুল করব। ওই ভুলটা আমরা রিপিটেডলি অনেকবার করেছি, আরেকবার আমরা করতে চাই না। সেক্ষেত্রে আমরা মেয়েদের জন্য একটা নিরাপদ ক্রীড়াঙ্গন, নিরাপদ ক্রিকেট আঙ্গন আমরা নিশ্চিত করতে পারবো না। আমজাদ ভাই যেই কথাগুলো বললেন, সেই কথাগুলো শোনার জন্য খুবই ভালো, এবং উনি যেই কথাগুলো বললেন এর বাইরে অন্য কিছু উনি বলতে পারেন না, কেউ বলবেন না না। আপনি এর বাইরে কি বলবেন? আপনি কি বলবেন যে না আমরা এটা চাই না, আমরা এটা তদন্ত করব না, আমরা এটা দেখব না? সেটা তো আর বলার কোনো উপায় নেই। কিন্তু আমরা আসলে সেই অ্যাকশনটা দেখতে পারি কিনা, ওইটা হচ্ছে কি আমার মূল কনসার্নের জায়গা। এই যে 15 দিনের যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, ডু ইউ রিয়েলি বিলিভ যে 15 দিনের মধ্যে এই রিপোর্টটা দিবে না?
কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ওই গত বিপিএলে কি হয়েছে সেটার জন্য 5-7টা কমিটি করে 900 পৃষ্ঠা রিপোর্ট আসার পরও নেক্সট বিপিএল চলে আসছে, আমরা এখনো কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো এবং এই ইস্যুটা এত সেন্সিটিভ ইস্যু, এইটার দুই রকম জায়গা আছে। একরকম জায়গা আছে যে আমরা ক্রিকেট বোর্ডে ম্যাচ ফিক্সিংয়ের ক্ষেত্রে এটা হয়েছে, ক্রিকেট বোর্ড ওনারা তো দায়িত্ব নিয়েছেন অল্প কিছুদিন হলো, কিন্তু ধরেন আমরা তো অনেক দিন ধরে আছি, আমরা দেখেছি ম্যাচ ফিক্সিংয়ের ইস্যু এবং নারী ক্রিকেটের এই ইস্যুসগুলোকে অনেক সময় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই একটু ধামাচাপা দিয়ে রাখা হয় বা সামনে আনতে দেওয়া হয় না। কেননা তাহলে হচ্ছে গিয়ে যে ক্রিকেটের এই জায়গাটা থেকে মানুষের ইন্টারেস্টটা কমে যাবে, ওভারঅল ক্রিকেটের ভ্যালুটা কমে যাবে। আমি কিন্তু মনে করি উল্টা, আপনি ম্যাচ ফিক্সিং যত সামনে আনবেন বা ক্রিকেটের এই অনিয়ম যত সামনে আনবেন, তত বেশি খেলাটার ইন্টিগ্রিটি আপনার রক্ষিত হবে এবং তত বেশি আরও ছেলেপেলে এই খেলাটা খেলতে আগ্রহী হবে। নারীদের এই ইস্যুটার ক্ষেত্রেও সেম থিং। আপনি যদি এইখানটাতে সত্যি সত্যি যদি কেউ দোষী হয়, সত্যি সত্যি যদি কেউ কালপ্রিট হয়, তাদেরকে ওই রকম শাস্তি দেওয়া শুধুমাত্র ক্রিকেট বোর্ডের দায়িত্বটাকে নিষিদ্ধ করা, এর চেয়ে বেশি তো না। কিন্তু ক্রিকেট বোর্ড তখন যদি সত্যি কেউ দোষী হন, তার সঙ্গে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে ওইভাবে যদি প্রপার শাস্তিটা নিশ্চিত করতে পারেন, আমি তো মনে করি যে এই ঘটনা আমাদের জন্য, আমাদের আরও অনেক অনেক মেয়ের ক্রীড়াঙ্গনে ক্রিকেট অঙ্গনে আসার দরজাটা ওপেন করবে। কেননা তারা সেফ ফিল করবে যে না ঠিক আছে, আমার ক্ষেত্রে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে হচ্ছে আমার অভিভাবক মানে এখানে তো আমজাদের সঙ্গে এত সুরটা মিলে আছে। অবশ্যই ভাই আমি একটু ক্লিয়ার হতে চাই, মানে যে এত টালমাটাল সিচুয়েশন, এটা আসলে আপনারা মাথা ঠান্ডা রেখে কতটুকু অনুমান কিন্তু একটু ডাউটফুল। আপনাদের প্রতিবেদনটা আসলেই কবে আসতে পারে এক, আর মিডিয়া ট্রায়ালটা, সোশ্যাল মিডিয়া ট্রায়ালটা কি আপনাদেরকে একটু আনজাস্টিফাইড ওয়েতে হচ্ছে কিনা, আপনারা কি তাই মনে করেন কিনা? যেমন একজন কোচের বা একজন বোর্ড ডিরেক্টরের নাম এসছে, নাজুল আবেদিন ফাহিম স্যার, উনাকে যেভাবে বলা হয়েছেন, আপনারা কি পুরো ওই কন্টেন্টটা দেখার পরে মনে হয়েছে যে আসলে এটা খুব জাস্টিফাইড ওয়েতে হয়েছে? আচ্ছা, ধরেন যে মিডিয়া ট্রায়াল বা সোশ্যাল মিডিয়া ট্রায়াল যেটা আমরা বলি আনজাস্টিফাইড, কিছু জিনিস আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। উই ক্যানট কমপ্লেইন, ঠিক আছে এইভাবে আছে জিনিসগুলো, এভাবে হবে, স্বাভাবিকভাবে এটা রিয়্যাক্ট হবে, এভাবে করবে। আমি যদি আজকে এপাশে না থেকে ওপাশে থাকতাম, আমিও হয়তো একইভাবে রিয়্যাক্ট করতাম। সো এটা কিন্তু আমরা কাউকে দোষ দিব না, কিন্তু আমাদের উইথ প্রফেশনালিজম অ্যান্ড উইথ ইন্টিগ্রিটি আমাদের এই দায়িত্বগুলো পালন করতে হবে। যেরকম একটু পূর্বে বলা হয়েছিল যে ঠিক আছে কিছু হবে কি না, আপনারা ওয়েট করুন, 15 কার্য দিবসের মধ্যে ইনশাল্লাহ এখানে রেজাল্ট পাওয়া যাবে। এবং আরেকটা আমি বলে রাখি, হয়তো আগের বোর্ডের সময় যেটা হয়েছিল, কিন্তু আগের বোর্ডে কিন্তু অ্যাকশন নিয়েছিল, যেই ব্যক্তির নামে মেইন অ্যালিগেশন তাকে কিন্তু একটা সার্টেন টাইম পর কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, তার দুটো সিরিজ পরে, আপনি যদি নোটিস করে দেখেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে ফিক্সিং রিলেটেড যে মেয়েগুলোর কথা ছিল তারাও কিন্তু কেউ আর নেই, কেউ কিন্তু কন্টিনিউ করতে পারেনি। তো একেবারে যে কিছুই করা হয়নি, কোনোদিনই কিছু করা হয়নি, আমার আগের বোর্ড কিছুই করেনি, এটা বলা ভুল। আচ্ছা, সেকেন্ডারি হচ্ছে যে আপনি যে ইয়েটার কথা বলেন, গতকালকের প্রবলি যে ইনসিডেন্টটার কথা বললেন, দেখেন আমাদের বোধহয় কমপ্লেইনটা ছিল বোধহয় আন্ডার-19 ক্রিকেট টিমের সিলেকশন নিয়ে। আচ্ছা, আমাদের আন্ডার-19 ক্রিকেট টিমের সিলেকশন প্রসিডিউরটা কি? মেন্স ক্রিকেট টিম আন্ডার-19 যেটা হচ্ছে ওইটার সঙ্গে একটু সংযুক্ত আছে, ওখানে কিন্তু যৌনতার একটা ব্যাপার এসেছে, কিন্তু পুরো চিঠিতে কোথাও আমরা সেভাবে রিফ্লেকশনটা পাইনি। আইসিসির আন্ডার-19 এর সিলেকশন গাইডলাইনটা কি? ফার্স্ট অফ অল যদি ছেলেদের ক্ষেত্রে হয় এটা সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে টিথ এজ, দাঁত থেকে বয়স দিবে। আচ্ছা, এই দুইটা কাউন্ট করার পর এছাড়া হচ্ছে আপনার বডি গ্রোথ, হেয়ার গ্রোথ, এইগুলো কনসিডারেশনে নেয়। আমাদের এখানেও সেম প্রসেস ফলো করা হয়, করে ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের বয়স কত হবে এটা ডিটারমাইন করা হয়। ইন কেস যদি আইদার পার্টি, আইদার বিসিবি ওর যে ব্যক্তি যার বয়স ক্যালকুলেট করা হচ্ছে, কেউ যদি ওটাতে না মানেন, ওনারা অ্যাপিল করতে পারবেন, তখন বোন টেস্ট করা হয়, থার্ড স্টেপ, এটাও আইসিসি অ্যাপ্রুভড। আবার আইসিসি বলে দিয়েছে যে আপনার 31 অগস্ট কাট অফ ডেট, তাদের কিন্তু ওয়ার্ল্ড কাপ হয় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জানুয়ারি ফেব্রুয়ারিতে। সো 31 অগস্টের আগে যদি আপনার 19 বছর না হয়, পহেলা বা 2রা সেপ্টেম্বরও যদি আপনার 19 বছর হয়, তারপরেও কিন্তু আপনাকে 19 বছর 4 মাসে কিন্তু আপনাকে সে ওয়ার্ল্ড কাপ খেলা অ্যালাউ করছে। মেয়েদের ক্ষেত্রে এটা কি? মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র আপনার সার্টিফিকেট, আপনি সার্টিফিকেট প্রডিউস করবেন, একটা ভ্যালিড সার্টিফিকেট, আপনার স্বীকৃত বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিশন যেটা হবে স্কুলে, ওটা যদি আপনি প্রডিউস করেন, দ্যাটস কাউন্টেড। ওটা হচ্ছে সবসময় নারী বিশ্বকাপের ক্ষেত্রে এটাই কাউন্ট করা হয়। সো আমরা তো আইসিসির বাইরে এডিশনাল নিয়ম বানানোর প্রয়োজন। আপনারা যেটা বলছেন মেয়েদের জন্য শুধুমাত্র সার্টিফিকেট। জি, সো আমাদের যেহেতু আইসিসি পলিসি সেটাই আমাদের এখানে ফলো করা হয়। আচ্ছা, ফলো করার পর ক্যাম্প করা হয়েছে, ক্যাম্পে হয়তো বা এটা কিন্তু আপনি দেখবেন যে সিলেকশন বেসড, হয়তো পার্টিকুলার কেউ সিলেক্টেড হয়নি এবং সেই কমপ্লেইনটাও জানানো হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের কাছে ফরওয়ার্ড করা হয়েছে। তো অবশ্যই তারপরে কিন্তু এখানে যিনি অভিযোগকারিনী ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং উনি ওনার বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে এখানে আমার কোনো সই নেই, এটা আমি দেইও নি।
এটা ওনার বক্তব্য ছিল বোর্ডে। বাট তারপরে যেহেতু কবে করা হয়েছিল, এটা সেপ্টেম্বর মাসে উনি দিয়েছিলেন বোধহয় কমপ্লেইনটা, মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন, মন্ত্রণালয় আমাদেরকে ফরওয়ার্ড করেছেন, আমাদেরকে ডাইরেক্টলি বিসিবিকে অ্যাড্রেস করা হয়নি। যদিও আমাদের বোর্ড তখন ক্ষমতায় ছিল না, আমরা ছিলাম না বোর্ডে, আমরা জানি না। বাট যেহেতু বলা হয় যে ঠিক আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তারা কি ব্যবস্থা নিল, তখন তিনি বলেছেন যে তিনি একজন রানিং প্লেয়ার, তিনি আরও 2 বছর আগে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছিলেন, বলছে এই অভিযোগই আমি দেইনি, এটা আমার তো সিলেকশনের পার্টও না। এটা কার কাছে দিয়েছিলেন অ্যানসারটা? মানে সেটা ওনাকে কোয়েশ্চেন করেছে, যেহেতু আপনার এই ব্যাপারে তদন্ত চলছে, তো আমি পার্টিকুলারলি কারো নেম মেনশন করলাম না, অভিযোগকারিনী বলেন বা কে কথা বলেন, আমি জাস্ট খালি আপনাকে সামারাইজ করে পয়েন্টটা বলে দিলাম। এখানে বলে যদি মনে হয় বলা হয়েছে যে ঠিক আছে অনেকে চান্স পাননি, তাদেরকে বিবেচনা করার জন্য, কিন্তু আপনি দেখেন প্রথম কথা বলা হয়েছে যে তারা আন্ডার-19 এর বয়সের বাইরে, কিন্তু প্রসেস ওয়াইজ তো তারা তো সার্টিফিকেট প্রডিউস করেছেন এবং আমাদের সরকার স্বীকৃত ভ্যালিড সার্টিফিকেট প্রডিউস করেছেন। আর সেকেন্ডলি হচ্ছে টিম সিলেকশনটা তো আসলে সিলেক্টরদের উপরে পারফরমেন্স বেসড, তো তাদের তো ওইটুক অথরিটি দিতে হয়। আবার যদি বোর্ড থেকে ইন্টারফেয়ার করে বলা হয় আপনি কেন ওই প্লেয়ারদেরকে নিলেন না এবং এদেরকে কেন দেন, তখন তো সিলেকশন ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, সিলেকশন প্যানেল। তখন তো আবার আরেকদিন আপনি বলবেন যে বিসিবি কি তাহলে আবারও পরাধীনতার শিকলে আটকিয়ে গেল, পরের প্রোগ্রাম আবার আমার নোমান ভাইকে আসতে হবে বোধহয় এই নামে। তো আমাদের ওটাই ফলো করা হয়েছে। নোমান, আমজাদের কথা শুনলে মনে হবে যে বাংলাদেশের ক্রিকেটে খুব টিপটপ অবস্থায় আছে। আদৌ কি এই অবস্থায় থাকলে? না উনি যেই জায়গাটাতে আছেন সেই জায়গাটাতে, ওই জায়গাটাতে আপনি থাকলে আপনি ওইভাবে বলতেন। হ্যাঁ, সেটা তো উনি ওনার অর্গানাইজেশনকে ডিফেন্ড অবশ্যই করবেন। দেখুন, যেই আন্ডার-19 কথা বলেন, এখানে বয়সের যে ইস্যুটা সেটা এমন কোনো ইস্যু না, মেজর ইস্যু, ডেফিনেটলি মেজর ইস্যু। কিন্তু এখনকার বাস্তবতায় সেইটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি যৌন হেনস্থা, যৌন হয়রানি যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা পেছনে নিয়ে যাব। সো এটা হচ্ছে কি একটা কনসার্ন। আমার যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে কি, ধরেন প্রথম যে ইন্টারভিউটা দিয়েছিলেন এইখানটাতে জানার আলম, সেইখানটাতে বাংলাদেশ ন্যাশনাল টিমের, ওমেন্স টিমের অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন। এই যৌন হেনস্থার বিষয়টা তিনি সেখানে আনেননি, অফিসিয়ালি আনেননি, আমরা ইন্টারভিউতে দেখিনি। কিন্তু বিসিবি কিন্তু ওই দিন উইদিন কাপল অফ আওয়ার্স, 10-12 ঘন্টার মধ্যে একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিল যে এরকম কোনো কিছুই হয়নি। তার এটা বিসিবি কিভাবে নিশ্চিত হলো? মিডিয়া কমিটি চেয়ারম্যান বলতে না কোন, এটা তো শুধু ওনার উপরে একা একা দায় দিয়ে লাভ হবে না। কিন্তু আমি বলছি যে এই যে বিসিবি ওই দিনই একটা প্রেস রিলিজ দিয়ে তাদের বলতে হলো বা বলেছেন তারা যে ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার, ফর্মার ক্রিকেটার, যিনি এখন আমাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তিনি যেসব অভিযোগ করেছেন এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো রকম কোনো মূল্য নেই, ব্লা ব্লা ব্লা। এইটা আসলে তারা কিভাবে, কোন প্রসিডিউরে তারা নিশ্চিত হলো 10 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে রিপোর্ট পাবলিশ হওয়ার? সো সেই কারণেই শঙ্কার জায়গাটা জাগে যে এরপরে আমরা যেই জায়গাটাতে দেখছি এখন এই এত বড় একটা সিরিয়াস এলিগেশন এসেছে, এইটার কি আসলে প্রপার সেই তদন্তটা হবে কিনা। আমরা কেন বলি? আমরা বলি প্রেশার গ্রুপ হিসেবে বলি, কারণ আমরা চাই প্রপার তদন্তটা হোক, যে দোষী আছে তার অবশ্যই শাস্তি পেতে হবে, এবং যদি কেউ দোষী না থাকে, লেটস সে এখানে অভিযুক্ত কিন্তু কেউ কিন্তু দোষী না। আজকে মঞ্জুল ইসলামের কথা বলা হচ্ছে, আজকে নাজমুল আবেদিন ফাহিমের কথা বলা হচ্ছে, সজল চৌধুরীর কথা বলা হচ্ছে, ওই যে প্রয়াত যিনি ছিলেন যে অনেকের কথা বলা হচ্ছে, এরা সবাই অভিযুক্ত। বাট আপনি যেটা বলছেন সোশ্যাল মিডিয়ার ট্রায়াল, এই বাস্তবতা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি বাংলাদেশের কোথাও এই বাস্তবতা অস্বীকার করতে পারবেন না। সেই কারণে যে বা যারা নির্দোষ, ধরেন এইখানটাতে আজকে 10 জনের নাম এসেছেন, এই 10 জনের মধ্যে ধরেন আমি ধরে নিলাম একজন নির্দোষ রয়েছেন, আপনি বাকি 9 জন দোষী হলেও তো ওই একজনকে আপনি তাদের কাছে ফেলতে পারেন না। সেই কারণে তো এই জিনিসটা প্রপারলি তদন্ত হওয়া, প্রপার একটা জায়গাতে যাওয়া প্রয়োজন। এখন অনেকের না, এখন অনেক ধরনের ক্রিকেটার কথা বলছেন যারা বিসিবির সাথে সেন্ট্রালি কন্ট্রাক্টেড নেই, তাদের কেউ ভুল বলতে পারেন, তাদের কেউ অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের কথা বলতে পারেন না, পারেন তো, কিন্তু এইটাও তো আপনার সেই তদন্তের মাধ্যমে বের হয়ে আসতে হবে। আমার যে ভয়ের জায়গাটা, আশঙ্কার জায়গাটা, অতীতে আরো অনেকবার আরো অনেক কিছু দেখেছি, তো সে তো কম দিন হলো না এই অঙ্গনে, সেই কারণে আমার মনে হয় প্রথমত এটা 15 দিনের মধ্যে হবে না, ফুল স্টপ। এটা যেই কথাই বলুক হবে না। আদৌ কি হবে কিনা, কতদিনে গিয়ে হবে, বাংলাদেশের নতুন নতুন ইস্যু আসবে, নতুন নতুন টপিকস আসবে, মিডিয়াও ঠিক ফোকাস এই জায়গাটা থাকে। আপনি যখন শুরুতে যে কথাটা বলছিলেন, আমার সবচেয়ে স্যাড পার্ট যেটা লাগে, আমি আজকে আপনার এই প্রোগ্রামে যে এসেছি, নর্মালি আমি এই প্রোগ্রামে এই আজকের দিনে আসতাম না। টেস্ট ম্যাচ খেলা দেখা বাদ দিয়ে এই প্রোগ্রামে কেন আমরা আসবো? কেন আমরা টেস্ট ম্যাচ দেখা বাদ দিয়ে আমরা এখন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব? কেন আমাদের ক্রিকেটের মূল ফোকাসের জায়গা এখন এই জায়গাটাতে চলে আসবে? সো ওয়ান্স ফর অল এটা শেষ করতে হবে। আপনি আমাদের এখানে যৌন নিপীড়ন বিরোধী কোনো নীতিমালা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাডপ্ট করেনি। কেন করেনি? করলেই যে এগুলো হবে না বিষয়টা সেটা নয়, কিন্তু আপনার একটা দেশে আইন আদালত থাকলে, কারাগার থাকলেই অপরাধীরা অপরাধ করার আগে
তারা অনেকবার ভাববে। সো বিসিবির অনেক জায়গায় অনেক কিছু করার রয়েছে, যেইটাকে বিসিবি এইখানটাতে তারা যে এটাকে প্রেশার তো বটেই, আমরা প্রেশার গ্রুপ হিসেবে প্রেশার তো দিচ্ছি, কিন্তু এটাকে অপরচুনিটি হিসেবে নিয়ে আমাদের ক্রীড়াঙ্গন আপনি আর আমজাদ ভাই তো দেখি এখানে হচ্ছে কি আপনার মুখের কথাতে কেউ আলাদা বলবে না, শুধুমাত্র ওনারই এক কলিগ যেই কথাটা বলেছেন সেটা ছাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আসিফ আকবর মিডিয়াতে ওপেনলি বলছেন যে এই ইস্যুটা নাকি হচ্ছে কি একটা ফালতু প্রবলেম। উনি ওই যে ফুটবল নিয়ে কি বলেছেন ওইখান থেকে ওইটা কোনো একটা মানে একটা দায়িত্বশীল জায়গা থেকে ওই কথা উনি বলতেই পারেন না। ইভেন আপনি হিট অফ দ্য মোমেন্টে বলে ফেললেন, আপনি একটা জোশে বলে ফেললেন, আপনি পরে এটা আপনি কারেক্ট করবেন না। বাংলাদেশে সাংবাদিকদের নিয়ে 2 দিন আগে একটা ঘটনা ঘটেছে, সাংবাদিকরা বিসিবির প্রোগ্রাম বয়কট করেছে, আমি ছোট বলে দেই, সেইটা তো আজকে 2 দিন পরে এসে হলো আমিনুল ইসলাম বুলবুল ভাই, আমরা ওটা একটু দেখে আসি, উনি ওটা একটু দেখে আসি, ওটা একটু দেখে আসি প্লিজ। গত 10ই নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের 2য় দিনের সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং আমি নিজে আপনাদেরকে সেখানে দাওয়াত দিয়েছিলাম। এবং যদিও এই অনুষ্ঠানটা প্রস্তুতি বা শেষ হতে তো একটু সময় লেগে গিয়েছিল, কিন্তু যখন বাইরে এসে দেখলাম যে আপনাদেরকে প্রপার সম্মান জানানো হয়নি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানানোর পরেও যে ধরনের আমন্ত্রণ রক্ষা করার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমরা সেটা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তবে এটাও আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে কেন এই ব্যর্থতাটা এসছে সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। নোমান, মানে আপনি বলছিলেন যে এটা খুব দ্রুত যদি না বুলবুল যেটা বলেছেন যে আমাদের একটা ভুল হয়েছে, সেই ভুলটা কারেক্ট করার পথে প্রথমত তো আপনার এটা স্বীকার করতে হবে ভুল হয়েছে। এখন আমাদের যে ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর, তিনি আসলে পরিচালক হয়েছেন কিভাবে, কোন ওয়েতে, কোন পরিচয়ে, সেগুলো ধরেন যে আমরা কেউ কিছু জানি না, বিষয়টা সেটা না। আর এখনো ধরেন অনেক কিছু আপনি অনেক কিছু হয়তো বলবেন না, অনেক কিছু লিখবেন না, কিন্তু সেই বলার লেখারও অনেক সময় অনেক পাওয়া যাবে না, বিষয়টা সেটা না। তো উনি তো ওনার অবস্থানে স্ট্যান্ড করছেন, উনি তো যেই স্ট্যান্ডটা তিনি নিয়েছেন সেটা তিনি স্টিক করছেন না। ফুটবলকে নিয়ে তিনি যেই কথা বলেছেন এটা বলতেই পারেন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটা বলতেই পারে না। এবং ওমেন্স ক্রিকেটের মতো এরকম ভেরি সেন্সিটিভ একটা ইস্যুতে যদি বলেন যে আমি একটা এসব ফালতু সমস্যা থেকে আমাদের হচ্ছে গিয়ে বের হয়ে আসতে হবে, এটা কোনো ফালতু সমস্যা না। আপনি কি মিন করেছেন দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমাদের সালাউদ্দিন ভাই তো বলেছিলেন যে জাকির এলনিকে এই ছেলেটার গায়ের রং কালো বলে কি আপনারা নিচ্ছেন না, কালো বলে কি বোর্ড দেখছে না, তিনি তো ভালোবেসেই বলেছিলেন না, কিন্তু ইটসেলফ এটা একটা বর্ণবাদী মন্তব্য, এটা বোঝার মতো বোধ ওনার নাই। ঠিক তেমনিভাবে আসিফ আকবরের এটা বোঝার মতো বোধ নাই যে এই প্রবলেমটাকে ফালতু প্রবলেম যদি বলা হয়, এটাকে প্রবলেম হিসেবে দেখে ফালতু প্রবলেম, আমরা প্রবলেমটা সর্ট আউট করার চেষ্টা করছি। আমজাদ ভাইয়ের কাছে আবার আসবো, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট নিজেই কিন্তু বলছেন যে এটা ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের পার্টে তো মিডিয়া কমিটির যেহেতু চেয়ারম্যান আপনি, ওইখানে কি আপনিও পার্ট হয়ে যাচ্ছেন কিনা, ওখানে হয়েছিল কি, এইটা আমি তো ছিলাম ওই দিন, আপনার চেষ্টা তদবির সবই দেখেছি। এই বা বয়কটটা আসলে কতটুকু যৌক্তিক অযৌক্তিক সেই বিতর্কে যাব না। আপনারা একটা ডেডিকেটেড চ্যানেলকে এটা সম্প্রচারের দায়িত্ব দিয়েছেন, এক্সক্লুসিভ রাইট 25 বছর পূর্তি উপলক্ষে। এই রাইটসটা কি আপনারা টাকার বিনিময়ে দিয়েছিলেন না এটা আপনারা ইয়ে করেছিলেন, মানে নর্মালি দিয়েছেন? কারণ এটার মধ্যে কিন্তু আপনাদের যে বোর্ড পরিচালনা পর্ষদটা আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা আসবে এই অ্যান্সারের উপরে। আচ্ছা, এটা যেটা হচ্ছে আমাদের কিন্তু মেইন কিন্তু ক্রিকেট কনফারেন্সটা 2 দিন ব্যাপী। আচ্ছা, ক্রিকেট কনফারেন্স যেহেতু আপনার সেম ডেটে হয়েছে আমাদের 25 বছর, এটা হচ্ছে একটা সেলিব্রেশন ছিল, প্লাস হচ্ছে ফর্মার ক্রিকেটার যারা পার্টিসিপেট করেছিলেন প্রথম টেস্টে ওনারা এসেছেন। আচ্ছা, এন্টায়ার ইভেন্ট প্রসেসটা তো আপনারা জানেন যে যারা স্পন্সর করেছেন বা যারা সাপোর্ট করেছেন ওনাদেরকে দেখানো হয়েছে এবং ব্রডকাস্টিং এন্টায়ার ফ্যাসিলিটিস, এটাই তো। আর এখানে হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যদি বলে থাকেন বোর্ড পরিচালক হওয়ার আগ থেকেও তো এই চ্যানেলে খেলা দেখিয়ে আসছে। গতবারও কিন্তু আমরা এরকম দেখেছিলাম, সেটাও কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ইস্যুটা রেস ছিল গাজী টেলিভিশনের এগেইনস্টে। আচ্ছা, এটা কিন্তু সেটা কিন্তু বোর্ড পরিচালক হওয়ার পরে, আর এটা কিন্তু বোর্ড পরিচালক হবার বেশ আগে থেকে। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের এই মিডিয়া রাইটসের জিনিসটা খুবই স্বচ্ছ। এখানে আপনার টেন্ডার হবে, যারা পার্টিসিপেট করবেন হাইয়েস্ট বিডারই পাবে। এটা কি এখানে হাইয়েস্ট বিডিং এর কোনো ব্যাপার ছিল কিনা আমাদের জানা নাই। এই কনফারেন্সের এটা হচ্ছে আপনি যেটা বলছেন যে মিডিয়ার যে পার্টিসিপেশনটা বা যেটা, ওটা তো ভুল যেটা হয়েছে সেটা তো বলা হয়েছে, অ্যাকনলেজ করা হয়েছে। ওকে, আচ্ছা, সেটা তো একটা। আর কনফারেন্স প্রসেস
যেটা হচ্ছে ওভারঅল 2 দিন ব্যাপী, সেটা তো আরেকটা। আপনি বোধহয় দুইটা একসাথে না, আমি দুটো একসঙ্গে করিনি, আমি আলাদা আলাদা করছি। প্রথমটা তো আপনার কনফারেন্স নিয়ে কেউ আপনার আপত্তি করছে না, কিন্তু এটা এক্সক্লুসিভ রাইটটা কিভাবে আপনাদের দিয়ে দিলেন? এটা পরের পার্টের কোনো এক্সক্লুসিভ রাইট ছিল না, বাট এটা মিসম্যানেজমেন্ট, যেটা আপনার অ্যাড্রেস করা হয়েছে। নোমান, এটা আসলে কিভাবে আপনি দেখেন? যে আমরা বলছি যে আমরা সামগ্রিকভাবে নাজমুল আবেদিন ফাহিম একজন শ্রদ্ধেয় মানুষ, তারপরে জাহানারা যে কথা অস্ট্রেলিয়া থেকে, তার ব্যাপারেও আমরা অনেক কথা শুনছি আকাশে বাতাসে, তারও কিছু স্বার্থ নিহিত আছে কিনা সেই প্রশ্নে আমরা যাব না, কারণ যে বড় একটা এলিগেশন এসছে এটা আসলে অ্যাড্রেস করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে রাদার দেন থ্রোয়িং স্টোনস হিয়ার অ্যান্ড দেয়ার। কিন্তু এই যে এই প্রেক্ষিতের পরে বিসিবির এই গণমাধ্যমকে সামাল দিতে একটু ঝুঁকি পোহাতে হলো। আমরা নাজমুল হাসান পাপনের সময়ও তো অনেক মিসম্যানেজমেন্ট দেখেছি। আমরা হয়তোবা এখন অনেক ফ্রিকুয়েন্টলি বলতে পারছি আমজাদকে ডেকে নিয়ে এসে, এটাও সত্য কথা। হয়তোবা এটা আমরা জালাল নিউজকে পারিনি, হয়তোবা উনি অন্যভাবে এটা ম্যানেজ করার চেষ্টা করেছেন, সেটা আলাদা ব্যাপার। বাট ওভারঅল আপনি অনেক বছর ধরে গণমাধ্যমে কাজ করছেন, এটাকে কিভাবে পিক করবেন? না, মিডিয়া আসলে আমরা এক্সপ্রেস করার ক্ষেত্রে আমি এর আগেও যত কমিটি ছিল, পাপন ভাইদের সময় তো আমাদের মিডিয়া কমিটিতে অনেকেই ছিল, টিটু ভাই ছিল, তার আগে জালাল ভাই ছিলেন, অনেক আগে ববি ভাই ছিলেন। আমার কোন সময় কোনো প্রবলেম ফেস করেছি বলে আমার কাছে মনে হয় না। এখনো যে করছি বিষয়টা সেটা না। একবার আমার খেয়াল আছে বেক্সিমকোর নিচে প্রেস কনফারেন্সের সময় সেটা ওইটা আটকানো ছিল, সেটা হয়, ওখানে বেশ কয়েকজন সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। সেটা হয়, সেটা বিচ্ছিন্ন ঘটনা। সেটা আমি মোটা দাগের কথা বলছি। যেমন মিরপুর স্টেডিয়ামে আপনি যদি ওই দিনের 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে এটাকে কি আমরা স্ট্যান্ডার্ড নিব? না, আমাদের ধরুন ওনারা দায়িত্ব নেওয়ার পরের গত 1.5 মাসেও তো ধরেন অন্তত পক্ষে 10টা প্রেস কনফারেন্স হয়েছে, একদিন একটা ঘটনা ঘটেছে। সো আমরা দেখতে চাই যে এটা ব্যতিক্রম হিসেবেই থাকুক, এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে থাকুক, বিসিবি এটা অ্যাড্রেস করুক। এবং অ্যাড্রেস করার প্রেক্ষিতে শোনেন, আমি আমজাদ ভাইয়ের সাথে অন্য একটা প্ল্যাটফর্মে আমার আলোচনা ছিল, আমি তাকে প্রথম একটা কথা বলেছিলাম, আমাদের সাংবাদিক অনেকে ছিলাম, বলেছিলাম যে আমাদের ক্রিকেটের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের ক্রিকেটের যারা মেইন স্টেক হোল্ডার তারা প্রত্যেকে শত্রু মনে করে। মিডিয়াকে শত্রু মনে করে হচ্ছে গিয়ে বিসিবি, খেলোয়াড়রা শত্রু মনে করে আমাদের, মিডিয়া হচ্ছে গিয়ে সহজ টার্গেট। আমরাও আবার শত্রু জ্ঞান করি বিসিবিকে, বা প্লেয়াররা কেন এমন করলো, বা কোচ এমন কেন করলো। সো পুরো জিনিসটা এই শত্রু খেলাটাতে না পুরো শেষ পর্যন্ত গিয়ে কেউ আমরা লাভবান হই না। আপনি আমাকে বলেন যে বাংলাদেশের ন্যাশনাল টিম ঘোষণা করাটা আপনি লাস্ট কবে দেখেছেন? গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন যে কমিটি? না, উনি ভিডিও বার্তা দেন খালি। কেন, কি কারণে? বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হয়েছেন, চিফ সিলেক্টর হয়েছেন আপনি, আপনার ওই কন্ট্রাক্টে হয়তো লেখা নাই, কিন্তু এই 20 কোটি দেশের মানুষ থেকে আপনি 15 জন সিলেক্ট করছেন। কোন 15 জনকে আপনি কেন সিলেক্ট করছেন এবং কেন আপনি বাকি 5 জনকে 7 জনকে বাদ দিচ্ছেন, সেটা দায়বদ্ধতা আপনার নাই? মিডিয়ার মাধ্যমে এটা পাবলিক সেটা জানবে না, জানতে চায় না। উনি স্কিপ করলে আরেকজন তো আছে, তিনি তো বলতে পারেন। স্কিপ করবেন কেন? আমার প্রশ্নটা হচ্ছে কি, স্কিপ কেন করবেন? আপনি যদি একটা ডিসিশন নেন, সেই ডিসিশনটা আপনি কেন নিয়েছেন সেটা বলতে অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কোথায়? সেটা তো প্রবলেম থাকার কথা না। আমি বলছি যে এই চর্চাগুলো হলে হবে কি, যে আস্তে আস্তে আপনি দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন মনে হতে পারে যে ক্রিকেটটা মিডিয়ার তো আমাদেরকে লাগবেই। আপনি দেখেন আজকে যদি বাংলাদেশে অন্যান্য 30 সেকেন্ড সময় আছে, অন্যান্য ফেডারেশন ফুটবল, আমি অন্যান্য অনেক বাংলাদেশে 53টা ফেডারেশন অ্যাসোসিয়েশন রয়েছে, সাংবাদিকরা না গেলে প্রেস কনফারেন্স হয় না, কথা হয় না, তারা সাংবাদিকদের জন্য ওয়েট করে। এখন ক্রিকেট মনে করে যে মিডিয়ার চেয়ে তারা অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, তারা দেশের সবচেয়ে বড়, মানে 498 কোটি টাকা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি আপনি মনে করেন যে মিডিয়াকে শত্রু জ্ঞান করে এটা করবেন, আলটিমেটলি কি এটাতে লস হবে। 10 সেকেন্ডে শেষ করবেন, আমি র‍্যাপ আপ করতে চাই আপনাকে দেখে। তাহলে সংকট দেখছেন না সম্ভাবনা দেখছেন, কেন দেখছেন এটা আপনি প্রথমে ব্যাখ্যা করেছেন, কিন্তু এত কিছু শোনার পরে কি আপনি আপনার জায়গায় স্ট্যান্স? উনি একটুখানি সংকটে পড়ে গিয়েছেন। 2029 সালে 2027 সালে আমাদের এখানে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপের হোস্ট আন্ডার-19 বাংলাদেশ এবং নেপাল জয়েন্টলি অর্গানাইজ করবে। তো আমি তো সম্ভাবনা দেখছি যে যদি এই প্রবলেমগুলো প্রপারলি অ্যাড্রেস করা হয় এবং আমাদের সামনে যারা এইজ লেভেলের নারী ক্রিকেটাররা উঠে আসবেন, তারা যদি ঠিকমতো কমফোর্টেবল এনভায়রনমেন্ট পার্টিসিপেট করতে পারে, হয়তো বা তারাও আমাদেরকে একটা অনূর্ধ্ব-19 ক্রিকেট দল যেরকম আমাদের 2020 সালে চ্যাম্পিয়নশিপ অফার করেছে, ট্রফি উপহার দিয়েছিল, তারাও হয়তো নারী ক্রিকেটও একটি চ্যাম্পিয়নশিপ ট্রফি উপহার করবে। এটার সঙ্গে ওটা আসলে কেমন করে ম্যাচ করে যাক। উইশ ইউ অল দ্য বেস্ট। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এ পর্যন্তই। আশা করি এই সংকট কেটে যাবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেসব আমরা যৌন হেনস্থার কথা শুনছি, গা শিউরে ওঠে। ভবিষ্যতে যেন এরকম মানে একদম কাটার উপর দিয়ে মেয়েদের হাঁটতে না হয়, সেটা মেকশিওর করতে হবে আমাদের সবাইকে। সেই আশায় আমরা আসলে আজকের গ্যালারি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।